করতে করতে আমার ঠোঁট খেয়ে ফেলবে নাকি? আরে শুরুই করতে পারলাম না আর এখনই তুমি অধৈর্য হয়ে যাচ্ছ। তুমি বিয়ের আগে যেমন লুচ্চা ছিলে, এখনো তেমনই আছো। আচ্ছা, এইসব তোমার সাথে করব না তাহলে কি আরেকজনের সাথে করব? আমার সাথেই করবে। ধীরে ঠান্ডা হয়ে করো। পায়ে ধরে বলছি, আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের পানি বের হয়ে যাবে। তনুর একটা বোন আছে, নাম অদিতি। তনুকে পটানোর জন্য 2 বছর আগে ওর বোন অদিতিকে পটিয়েছিলাম। তাই অদিতি আর আমার মধ্যে খুব ভালো সম্পর্ক। এত ভালো যে ও এখনো আমাকে ঘপাঘপ করতে দেয়। মাঝে মাঝে তনুকে মিথ্যে কথা বলে ওর বোনকে আমার ঘরে নিয়ে এসে খেলতাম। আমার আর তনুর বিয়ে হবে 2 দিন পরে। বিয়ের আর 2 দিন বাকি অদিতির ফোন এলো আমার কাছে। অদিতি বলল ওর বাড়িতে গিয়ে ওকে খেলতে হবে। কথা শুনে বুঝলাম এই বিয়েতে ও খুশি না। আমি অদিতিকে শান্ত করার জন্য বাইক নিয়ে বের হলাম। তনুদের বাড়ির সবাই বাজারে গেছে। আমি সোজা অদিতির রুমে গেলাম। আমাকে দেখেই কেঁদে দিল আর আমাকে জড়িয়ে ধরল আর বলল, আমাকে ভুলে যাবে না তো? আমি ওর চোখের জল মুছে দিয়ে একটা আদর করলাম আর ওর ডাসা ডাসা পেঁপে চাপতে চাপতে বললাম, সোনা, তোমার এই পেঁপে খেতে ডাকলে আমি বাসর ঘর থেকেও চলে আসব। এই বলে ওর জামা খুলে দিলাম আর পেঁপে খেতে লাগলাম। ও আমাকে পাগলের মতো আদর করতে লাগলো। ওর হাত প্রতিবারের মতো আমার কলার কাছে যেতে লাগলো। একসময় ও আমার কলাটা খপ করে ধরে ফেলল। আমার 8 ইঞ্চি কলাটা প্যান্টে আটকা ছিল। ও হাত দিয়ে বাইরে নিয়ে আসলো। ওর চোখে চোখ রাখলাম। ও বুঝতে পারল আমি কি চাইছি। ও ঠেলা দিয়ে আমাকে খাটে ফেলে দিল আর আমার ঠাটানো কলাটা মুখে পুরে নিল। অদিতি ভালো খেতে পারে। প্রায় 5 মিনিট খাওয়ার পর ও বলল, নাও এবার করো। আমি ওকে জাপটে ধরে আমার নিচে নামিয়ে আনলাম। ওর নিচের সব খুলে দূরে ফেলে দিলাম আর উপরে শুধু বিড়াটা রাখলাম। অদিতির পেঁপেগুলো এত গোল যে বিড়া পড়লেও অনেকটুকু পেঁপে দেখা যায়, যেটা আমার খুব ভালো লাগে। এরপর শুরু হলো খেলা। অদিতির লাল সোনা দিয়ে আমার কলা যাচ্ছে আর আসছে, আর অদিতি মনের সুখে গোঙাচ্ছে, আহ শব্দ করছে। আমি অদিতির একটা পা কাঁধে নিয়ে আর 2 হাতে পেঁপে দুটো সাপোর্ট করে খেলে চলেছি। অদিতি তখন ভুলে গেছে যে এটা ওর বাড়ি। ও মন খুলে চেঁচিয়ে যাচ্ছে খেলার তালে তালে। আমি বললাম, আরে এটা তোমার বাড়ি, এত গলা ফাটাচ্ছ কেন? এমন সময় মনে হলো দরজা দিয়ে কে যেন ঘরে ঢুকলো। আমি সোনায় কলাটা রেখেই ঘুরে তাকালাম আর সাথে সাথে আমার বিচি মাথায় উঠে গেল। সামনে আমার হবু বউ তনু কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো বুঝতে পারলাম না। হঠাৎ অদিতি বলে উঠল, সরি দিদি। তনু আমার দিকে তাকিয়ে বলল, কাজ শেষ করে আমার ঘরে আসো। বলেই হন হন করে বেরিয়ে গেল। অদিতি বলল, তোমার কোনো চাপ নেই, দিদি যদি বিয়ে না করে। আমি বিয়ে করব তোমাকে। আমি কথা না বলে স্বর্গমধু ফেলানোর জন্য জোরে জোরে বড় বড় ঘাপ মারতে লাগলাম। আরো 20টা ঘাপ মেরে ওর সোনায় আমার মধু ঢেলে দিলাম। এরপর খাটে শুয়ে হাঁপাতে লাগলাম। ও আমার কলাটায় লেগে থাকা মধু খেতে লাগলো। অদিতিকে ঘরে রেখে জামা প্যান্ট পরে তনুর ঘরে গেলাম। আমার জন্য আজ কি অপেক্ষা করছে কে জানে। ঘরে গিয়ে দেখি তনু শুয়ে আছে। আমি ডাকতেই আমার কাছে এসে বলল, আমি কি দিইনি তোমাকে, কেন এমন করলে? এই নিয়ে অনেক গন্ডগোল হলো। শেষমেশ একটা কথাই হলো যে তনু একটা শর্ত দেবে আর সেটা পালন করতে হবে। আমি তো রাজি হলাম, তবে ও যখন শর্তের কথা বলল তখন আমার মাথায় বাজ পড়ল। তনু বলল, তুমি আমার সামনে অন্য মেয়েকে খেলেছ, এবার তোমার সামনে তোমার বউকে অন্য কেউ খেলবে, তাও বাসর রাতের দিন। এই বলে তনু ঘর থেকে বেরিয়ে গেল। আমি তখনও ভাবছি কি হলো ব্যাপারটা। আমার এই শর্ত মানা ছাড়া উপায় ছিল না। এরপর আমাদের বিয়ের ধুম লেগে গেল। বিয়ের কাজের চাপে সব ভুলে গেলাম। তনু আর ওই প্রসঙ্গ তোলেনি, হয়তো রাগের চোটে বলেছিল, তাই ভুলে গেছে। আমাদের ধুমধাম করে বিয়ে হলো। খুব মজা হলো।
এরপর এলো আমাদের বউ ভাত। সারাদিন কাজ করে গেস্টের ডাকা, খাওয়া দাওয়া সব শেষ করে রাত যখন 11টা, তখন আমাকে সবাই বলল যা তোর টাইম এসে গেছে। আমার আর কি, আমার তো সব দিন সোহাগ রাত। তো যাই হোক, ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি আমার ঘর সুন্দর করে সাজানো রয়েছে, আর খাটে বসে আছে আমার বউ আর কয়েকটা বন্ধু। আমি বুঝতে পারলাম যে বউয়ের সাথে গল্প করতে এসেছে। আমার এই ভুল দূর করে দিল বউ। আমাকে ঘরে আসতে দেখে বউ বলল, আজ আমার প্রতিশোধের দিন। আজ আমি আমার শর্ত পূরণ করব। আমার বুকটা ধড়াস করে উঠল। তাহলে এই ছিল আমার বউয়ের প্ল্যান। তো এরা করা জানেন? আমার বন্ধু তপনকে তো আমি জানি স্বাস্থ্যবান, সুপুরুষ, মিলিটারিতে কাজ করে। আমার ছোটবেলার বন্ধু। আমার আর তনু এর কথা প্রথম থেকে জানে। আর তনু আরেকজনকে পরিচয় করিয়ে দিল। সে হলো রকি, তনুর ছোটবেলার বন্ধু। তনু বলল, নাও তুমি ওই সোফাতে বসো আর আমাদের খেলা দেখো। এই বলে সবাই হা হা করে হাসতে লাগলো। আমি পুতুলের মতো সোফাতে বসে পড়লাম। ওরা দুইজন আমার বউ এর উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ পেঁপে চাপছে, কেউ ঘাট কামড়াচ্ছে। ওরা আমার বাসর ঘরে আমার ফুলশিরার খাটে আমার বউকে দুজন মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বড় বড় পেঁপেগুলো রনি পাগলের মতো চাপছিল। রনির পেঁপে চাপা দেখে তপন যোগ দিল। আবার তনুর একটা পেঁপে একজন চাপছে। রনি তখন বিড়াল এর হুকগুলো খুলে দিল, সাথে টেপটা টান দিয়ে ছিঁড়ে ফেলল। আমার হাতের তৈরি বানানো ডাসা পেঁপেগুলো কামড়াতে লাগল। তপন আবার নিচে গেল, হাত দিয়ে সায়াটা খুলে দিল। তনু এখন দুটো পরপুরুষের সামনে একদম উন্মুক্ত। তনুর পেঁপেগুলো লাল হয়ে গেছে। রনি এবার নিজের জমা প্যান্ট খুলে নিজের কলাটা বের করে তনুর মুখে পুরে দিল। তনু ওটা আয়েশ করে খেতে লাগল। ওদিকে তপন নিজের কলা বউ এর সোনায় সেট করে এক চাপে পুরো কলা সোনায় ঢুকিয়ে দিল। বউ আমার অক করে উঠল, কিন্তু কিছু আওয়াজ বের করতে পারল না, কারণ তার মুখে তখন রনির ঠাটানো কলা ঢুকছে আর বেরোচ্ছে। আমার বউ পাক্কা হোটেল মহিলার মতো চাপ খেয়ে যাচ্ছে। রনি এবার মুখ থেকে কলা বের করে নিল আর তনুকে বলল, ওই এবার তোর পিছনের বাগান মারব। আমার বউ চাপ খেতে খেতে বলল, হম মারো, আজ তোমরা যা চাইবে তাই করো, আজ সারারাত ধরে আমাকে খেলবে, কাল যেন আমি দাঁড়াতে না পারি। তনুর সোনা তখনও তপন খেলে যাচ্ছে। এবার তপন থেমিয়ে থামিয়ে তনুকে কোলে নিয়ে উল্টো হয়ে শুল, তারপর নিজের উপর তনুকে শোয়ালো, আর তারপর তনু সোনায় কলা ঢুকিয়ে আবার শুরু করল ঘোপাঘোপ। তনু এবার নিজে নিজে কলা এর উপর উঠে বসে করতে লাগল। প্রত্যেক চাপের তালে তালে তনু আহ অহ করে খুশির আওয়াজ করতে লাগল। ওর পেঁপেগুলো সমুদ্রে ঢেউ এর মতো দুলতে লাগল। পেঁপেগুলোর সে কি লাফানি! এরকম পেঁপে দখলে যে কারোরই খেতে ইচ্ছে করবে। রনি এবার গিয়ে আমার বউ এর পিছনের বাগানে কলা ঢুকিয়ে দিয়ে খেলতে লাগল। তনু এবার একটু ব্যথা পেল, কারণ আমি তনুকে অনেকবার পিছনে করেছি, কিন্তু একসাথেই দুটো কলা ও কখনো নেয়নি। তাই মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছিল, তবে একটু পরে মজা নিতে শুরু করল আর আমাকে দেখিয়ে দেখিয়ে তপনকে নিজের পেঁপে খাওয়াতে লাগল। আমি এটা দেখে অবাক হলাম যে তনুর সোনায় এখন দুটো কলা ঢুকছে বেরোচ্ছে, কিন্তু আমার বউ কিন্তু সমান তালে ওদের সাথে মজা নিয়ে যাচ্ছে। আমার সুন্দরী বউটা নিজের শর্ত পূরণের জন্য এমন নির্লজ্জ কাজ করবে আমি ভাবিনি। ওরা দুজন তো সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছে। ওরা দুইজন আমার বউকে রাস্তার মহিলাদের মতো খেলতে লাগলো। আমার বউ তনু ও মনের আনন্দে আহ উফ মামা করে নিজের মনের ভাব প্রকাশ করছিল। ওরা প্রায় 1 ঘন্টা ধরে আমার বউকে খেলছে। এবার ওদের খেলার স্পিড বেড়ে গেল। দুজনই রাক্ষসের মতো থপ থপ করে আওয়াজ করতে করতে খেলতে লাগলো। আর তনু ও আহ 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 হ আম করে চিল্লাতে লাগলো। একসময় দুজনে একসাথেই আহ আহ বলতে বলতে আমার নতুন বউ এর সোনায় গরম মধু ঢেলে দিল। বউ খুশিতে আহত করতে করতে নিজের সোনার জল ছেড়ে দিল। ওরা 3 জন খাটে শুয়ে হাঁপাতে লাগল। আমার নতুন বউটাকে ওরা কি খেলাই না খেলল।
এর প্রায় 10 মিনিট পর ওরা সবাই জামা পরে নিল। শুধু আমার বউ আমার একটা সাদা সেন্ডু গেঞ্জি পরল। সেটাতে পেঁপে তো সব দেখা যাচ্ছে, সোনারও কিছু অংশ প্রায় দেখা যায়। তপন আর রনি আমার বউ এর পেঁপে চিপে জানালা দিয়ে ছাদ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন ঘরে আমি আর আমার বউ। আজ আমাদের বাসর রাত। কিন্তু কি আর করব, খেলে তো গেল অন্য লোকে। বউ একটা মদের বোতল থেকে 2 পেগ বানালো। আমি আর তনু তাই খেলাম। এরপর আরো 4 পেগ খেলাম, তনু বানিয়ে দিল। আমার আবার একটু নেশা হতে লাগলো। তাই দেখে তনু হাসতে লাগলো। কারণ বুঝতে পারলাম না। তবে কারণ বুঝতে দেরি হলো না। তনু নিজের ফোন থেকে কাকে যেন ফোন করল। একটু পরে সেই জানালা দিয়ে এলো আরো 2 জন ছেলে। এদের আমি চিনি। এরা হলো আমার ড্রাইভার। একটা ছেলে আমার গাড়ি চালায় আর একটা আমার বাড়ির গাড়ি চালায়। তনু আজ এদের সাথে ও খেলবে। এতদিন যে আমার গাড়ি চালাতো, সে আজ আমার নতুন বউ এর উপর উঠে নিজের গাড়ি আমার বউ এর সোনায় চালাবে। ওরা দুজনে আমার বুকে খাটে বসিয়ে পেঁপে খেতে লাগলো। আমার কেমন মাথা ঝিমঝিম করতে লাগলো, আমার চোখ বুজে আসলো। আমার খুব দেখতে ইচ্ছে করলো যে এত বড় ঘরের মেয়ে কি করে এই ড্রাইভারের সাথে খপাখপ করে। কিন্তু আমার চোখ আর খুলল না। শুধু একটু পরে শুনতে পেলাম তনুর গোঙানির শব্দ, আহ আহ মা গোমা আহ গুলো আহ। বুঝলাম আমার ড্রাইভার এবার আমার বউ এর সোনায় নিজের কলা ঢুকিয়ে করছে। সেদিন রাতে আমার বাসর ঘরে আমার বউকে এত লোক খেলল। ঘটনাটা সত্যি ভোলার নয়। সকাল যখন হলো তখন দেখি তনু আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। একে দেখলে মনেই হবে না যে কাল একই কাণ্ড করেছে। যথারীতি সকালের কাজকর্ম সব সেরে আমি বাজার চলে যাই। বিকেলে আমাদের ট্রেন কলকাতা যাবার। বিয়ের আগে ভেবেছিলাম তনুকে এখন রেখে যাব। কিন্তু এখন যা অবস্থা, তাতে তনু এখানে থাকলে আমার বন্ধু আর ড্রাইভার মিলে খেলে খাল করে দেবে। কলকাতা এসে শান্তি পেলাম। এরপর প্রায় 6 মাস কেটে গেছে, আমরা সুখে আছি। একদিন শুনলাম বাবা আসছে কলকাতা। বাবা আসলো। এসে বৌমার আদর যত্ন পেয়ে খুব খুশি হলো। আমিও এটা দেখে খুশি হলাম। আমি বাড়ি ফিরি রাত 9টার সময়। সেদিন অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ায় আমি ভাবলাম আজ বাড়ি গিয়ে বাবা আর তনু এর সাথে গল্প করা যাবে। তো যখন আমি আমার ঘরের দৌড়ে এসে পড়লাম, তখন আমার বুকটা ছাদ করে উঠল। আমার কানে আসছে তনুর সেই গোঙানি আহ উহ আরো জোরে আহ অ। বুঝলাম আমার বউ আবার পরপুরুষের সাথে খেলছে। আমি তাড়াতাড়ি জানলায় চোখ রাখলাম, আর যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমার নিজের বাবা তার ছেলের বউকে খাটের উপর ফেলে সোনায় নিজের কলাটা ঢুকাচ্ছে। আমি কি করব বুঝতে পারলাম না। ওদের শরীরে কোনো সুতো নাই। আমার বাবা আবার তনুকে জিজ্ঞাসা করল, বৌমা আমার খেলা কেমন লাগছে? তনু কোনো মতে চাপ খেতে খেতে বলল, আপনার সাথে কাটানো এই 2 রাত আমার স্মরণীয় হয়ে থাকবে। তবে এখন জলদি খেলা শেষ করুন, আপনার ছেলে আসবে, রাতে তো আমি আছি। বলেই হো হো করে হেসে উঠল। এবার বাবা আমার বউকে কড়া খাট কাঁপানো কটা চাপ মারল। তারপর তনুর সোনায় মধু ঢেলে দিল। তনু তো চোখ বন্ধ করে এতক্ষণ মজা নিচ্ছিল। সোনায় মধু পড়তেই উঠে বসল। আমার বাবা তখন খাটে বসে হাঁপাচ্ছে আর হাত দিয়ে আমার বউকে আদর করছে। তনু ঘড়ি দেখে বলল, বাবা আপনি যান এখন, আপনার ছেলে এসে যাবে। বাবা তাড়াতাড়ি উঠে ঘরের বাইরে চলে আসলো। আর সেই মুহূর্তে আমি ঘরে ঢুকলাম। তনুর দেহে তখনও কোনো কাপড় নেই। আমাকে দেখে তনু বিন্দু মাত্র ভয় পেল না। আরও উল্টে আমাকে বলল, তোমার বাবা খুব দুষ্টু লোক। আমি বললাম, কেন, কি করেছে আমার বাবা? তনু বলল, দেখো না, আমি বললাম যে আমার বুকে খুব ব্যথা করছে, তাই আমার ব্যথা সরানোর জন্য আমার বুকটা তেল দিয়ে মালিশ করে দিল। আমি বললাম, তো বুক ব্যথা তো বুকের কাপড় খোলা, বুঝলাম তা নিচের কাপড় কেন খোলা? তনু বলল, আরে আমার সোনা দেখতে চেয়েছেন, আর আমি তো জানো গুরুজনের কথা ফেলতে পারি না।
তাই একটু দেখিয়ে দিলাম। আমি বললাম, শুধু কি দেখেছে, আর কিছু করেনি? তনু বলল, না শুধু দেখেছে, কিন্তু দেখার পর ওনার আখাম্বা বাঁশটা বড় হয়ে গেছিল, তাই ওটাকে শান্ত করার জন্য আমি আমার মধ্যে ওই বাঁশ ঢোকানোর জন্য নিমন্ত্রণ করেছি। কিন্তু সত্যি তোমার বাবা নিজেকে শান্ত করতে গিয়ে আমাকে খেলে দিয়েছে, এখানে আমার কোনো দোষ নেই। আমি বুঝলাম আমার বউ আবার তার খেলা শুরু করেছে। আমি সেদিন চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর বাবা আরও 15 দিন মতো ছিল। প্রতিদিন বউ আমার নিজের সুরের কাছে খেলতে যেত, কখনো আমি বাড়ি থাকলে বা কখনো বা অফিসে গেলে। মাঝে মাঝে ফোন করলে ওদের খেলার আওয়াজ শুনতে পেতাম। একদিন সকালে উঠে দেখলাম আমার বাবা ব্যাগপত্র গোছাচ্ছে। আমি বাবাকে জিজ্ঞাসা করতেই বাবা বলল, আর কতদিন থাকব? এবার দেশের বাড়ি যাই। আমি মনে মনে ভাবলাম, যা কাজ তো করেই নিয়েছ এই বয়সে। বাবা বিদায় জানানোর জন্য তনুর কাছে গেল। তনু রান্নাঘরে গেল। আমি বাইরে গাড়ি নিয়ে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা আওয়াজ হতেই দেখি রান্নাঘরের কাছ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তনু ডগি পোজে দাঁড়িয়ে আছে জানলায় ভোর দিয়ে, আর পিছনে বাবা তনুর ফর্সা নরম কোমর ধরে খেলে চলেছে। প্রায় 10 মিনিট খেলার পর বাবা আর আমার বউ বাইরে গাড়ির কাছে এলো। আমার বউ তখন আমার একটা টি শার্ট পরেছিল, আর তাতে পা থেকে পাছা সব দেখা যাচ্ছে। এরপর বাবাকে ট্রেন এ উঠিয়ে ঘরে ফিরে এলাম। এরপর কেটে গেল আরও 6 মাস। গ্রামের বাড়ির থেকে খবর এলো মার শরীর ভালো না, তাই ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম। কিন্তু মনে মনে ভাবলাম, গ্রামের বাড়িতে গেলে তনুকে তো এবার সবাই মিলে খেলে লাল করে দেবে। তবে করার কিছু নেই, যেতে হবেই। যথারীতি বাড়ি পৌঁছলাম, আর বাড়ি গিয়ে মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সারাদিন সেখানে কেটে গেল। আমার মন তখন বাড়িতে। আমি ভাবছি, আমার বউকে পেয়ে তো সবাই উদম খেলা দিচ্ছে। আমার ভাবনাটা ঠিক। বাড়ি যখন এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার ঘরে ঢুকতে যাব তখন দেখি আমার 2 ড্রাইভার আমার ঘর থেকে বেরোচ্ছে হাসতে হাসতে। বুঝলাম তনু কে খেলে বেরোলো। আমি ঘরে ঢুকে অবাক। বাবা তখনও আমার বউকে কে খেলছে। বাবা খাটে শুয়ে আছে, আর বাবার কালো মোটা কলা তার উপর তনু উঠছে আর বসছে। তনুর সোনাটা ভিজে গেছে পুরো। ঘরে থপথপ আওয়াজ হচ্ছে। আমাকে ঘরে ঢুকতে দেখে ওরা একটুও অবাক হলো না। উল্টে আমাকে দেখিয়ে দেখিয়ে বাবা আমার বউ এর পেঁপেগুলো চেপে জোরে জোরে খেলতে লাগলো। আর আমার বউ তনু তখন বলল, আহ সোনা, তুমি কখন আসলে? উফ উফ, বসো একটু। আমাদের এখনই হয়ে যাবে। আমি মনে মনে ভাবলাম, বউ তো একটা হোটেল মহিলাতে পরিণত হয়ে গেছে, কি আর করা যাবে। এই ভেবে আমি নিজের জামা প্যান্ট খুলে আমার কলাটা তনুর মুখে পুরে দিলাম। বাবা আর তনু বুঝতে পারল। তনু আমার কলাটা খেতে বলল, নাও আবার বাপ বেটা মিলে আমাকে খেলে মাখন বানিয়ে দাও। বাবা বলল, আমার তনু সোনা, তুমি আর কত মাখন হবে? একটু আগেই শ্বশুরের সামনে 2 জনের খেলল, এখন বরের আর শ্বশুরের সাথে খেলছ। এরপর আমি ওর মুখ থেকে কলা বের করে পিছনে গেলাম, আর আমার কলাটা তনুর পিছনের বাগানে ঢুকিয়ে দিলাম। বাবা ও ছেলে মিলে নিজের বউকে পরম স্নেহে খেলতে লাগলাম। আর তনু খুশিতে আহ আহ মাগো আ করে আওয়াজ করতে লাগলো। আমরা দুজন তনুর নরম সোনায় ও পিছনের বাগানের মধ্যে কলা ঢুকিয়ে খেলে চললাম। সেদিনের পর থেকে তনু আরো বেশি পিয়াসী হয়ে উঠল। কাজের লোক, মামা শ্বশুর, ক্লাবের ছেলে আরো অনেকের সাথে খেলেছিল। ও আমার সাথে আর কলকাতা আসেনি। ওর বদলে ওর বোনকে আমি কলকাতা নিয়ে এসেছি। এখানে ওকে প্রতিদিন আমি খেলি, আর আমার নিজের বউকে আমার বাড়ির লোক খেলে। কলকাতা আসার 3 মাস পর খবর এলো তনু প্রেগন্যান্ট। তবে এই বাচ্চার আসল বাবাকে তা এখনো জানা যায়নি। আমার এত ধৈর্য নাই। বউয়ের সাথে করব, তাড়াতাড়ি করব। লুকিয়ে করার তো কিছু নেই। বুঝেছি লুচ্চা সাহেব, আপনার মাথায় ইয়ে করা ছাড়া আর কিছুই নেই। প্লাজো খুলে আমার কাছে আসো, আদর করব তোমাকে। একটু সবুর কর, আমি সব কিছু খুলে দিচ্ছি।
কই দেখি তো ওখানে, ওটা কি? আবার ওখানে এমন করে তাকিয়ে কি দেখো? তুমি এত সুন্দর আর কিউট কেন বলো তো? কে বলেছে আমি সুন্দর আর কিউট? কে আবার বলবে? তোমার বরটা বলেছে। আসছে আমার বর হতে, বাজে ছেলে একটা।